নমস্কার, আমার নামটা পুরু ধাওয়ান। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন প্যারালাইসিস রোগী নিজের হাতে ব্যায়াম করে শক্তি ফিরিয়ে আনতে পারে। কারণ প্যারালাইসিস রোগীদের, বিশেষ করে যাদের বাম পাশে প্রভাব পড়ে, তাদের উন্নতি ধীরে হয় কেন? সর্বাধিক মানুষই ডানহাতি, অর্থাৎ ডান হাত বেশি ব্যবহার করেন। তাই ডান পাশে, বিশেষ করে হাতে, উন্নতি অনেক দ্রুত আসে। বাম পাশ যেটা তাদের নন মিনেন্ট, সেখানে সমস্যা হলো পায়ে উন্নতি দ্রুত হয় কিন্তু হাতে হয় না। হাতে উন্নতি আনার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের জন্য যেসব ব্যায়াম আছে, আমি আপনাদের সেটা বলবো। তাহলে শুরু করি। প্রথমেই বড় জয়েন্ট বা পেশি নিয়ে কথা বলবো না, জয়েন্ট নিয়ে কথা বলবো। যেমন আপনার কাঁধ, কনুই, কবজি। তারপর ঠিক আছে তো, তাহলে কাঁধের মুভমেন্ট কতটা হতে পারে? সর্বোচ্চ এতটাই। তো আপনাকে কি করতে হবে? আপনার আরেকটা হাত নিন, সেটাকে ধরতে হবে এবং তুলতে হবে। বসে বসে করুন, হাঁটে কোনো সমস্যা নেই, চেষ্টা করুন। বসে করুন কেন? যদি আপনার ব্যালেন্স নষ্ট হয়, তাহলে আপনি পড়বেন না, অন্য হাত দিয়ে করতে হবে। তবে এটা তাদের জন্য নয়, যাদের এই হাতে একদমই শক্তি নেই, তুলতেই পারে না, নড়তেও পারে না। আপনার হাতে যদি সামান্য একটু নড়াচড়াও থাকে, তাহলে আপনার আঙুলটা এখানে লাগান, এখান থেকে যাবে। এখন খেয়াল করে দেখুন, আমি আগে এটাকে তুলেছি। যতটা সম্ভব আমি তুলতে চেষ্টা করেছি। ডান হাত ডান দিকে নিজেই উঠেছে। এখন এখান থেকে উঠছে না, ব্যথা হচ্ছে, কোনো সমস্যা নেই। এখন উপরে কি আছে? যতটা সম্ভব বাম হাত ব্যবহার করতে হবে, একেবারে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে? আর যখন আপনি উপরের দিকে তুলছেন, তখন দুই হাতেই জোর দিতে হবে। এটা নয় যে এক হাতে জোর দিলেন, আরেক হাতে দিলেন না। আপনি অন্তত ভেতর থেকে চেষ্টা করুন। কারণ যখন আপনি ভেতর থেকে জোর দিচ্ছেন, তখন আপনার মস্তিষ্কে সিগন্যাল যাবে যে এটা হচ্ছে, আমাকে এই কাজটাও করতে হবে। যখন মস্তিষ্কে এই সিগন্যাল যাবে যে হ্যাঁ, আমাকে এই কাজটাও করতে হবে, চলুন এটাকে একটু ইম্প্রোভাইজ করি। কারণ তখনই তো আপনার মস্তিষ্কে উন্নতি হবে, আপনার কাজও লাগে। তাই এটা খুবই জরুরি। প্রশ্ন উঠছে, এই অনুশীলনটা কতবার করতে হবে? ঠিক তো, তাই না? আপনি সকালে ২০ বার করে ৩ সেট করুন এবং একইভাবে সন্ধ্যায়ও করুন, অর্থাৎ সকালে ৬০ বার করবেন। সন্ধ্যায়ও ৬০ বার করলে এতে আপনি বেশ ভালো উন্নতি দেখতে পাবেন। শুরুর দিকে যেমন আপনার শক্তি বাড়বে, এটা থামাবেন না, যতটা সম্ভব করার চেষ্টা করুন। হয়তো একটু ব্যথা হবে, কোনো সমস্যা নেই, আমরা সেটা সেঁক দিয়ে ঠিক করতে পারি। হালকা হাতে হালকা করে তেল মালিশ করলেও আরাম পাবেন। আপনি আধা ঘন্টা বিশ্রাম নিলেও আরাম পাবেন। কিন্তু আপনি যদি ব্যায়াম না করেন, তাহলে কেউই আপনাকে পক্ষাঘাত থেকে মুক্ত করতে পারবে না। এই কথাটা মনে রাখবেন। আরেকটা বিষয় আছে, আমাদের কনুই, মানে আমরা কনুই দিয়ে কি ধরনের মুভমেন্ট করি? এই মুভমেন্টটাই করি, এর চেয়ে বেশি তো নড়াচড়া করতে পারি না, তাই তো? তাহলে আমরা কি করব? আগে এটাকেই তুলতে চেষ্টা করব। এটা একটু উঠছে, আবার নেমে যাচ্ছে, উঠছে, আবার নেমে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এখান পর্যন্ত তো এসেছে। এখন আমরা পেছনে রাখবো, ধরতে হবে না, শুধু পেছনে হাত রাখতে হবে আর খেলতে হবে। যখন আমরা ঠেলছি, তখন আমাদের ব্যথা লাগছে। নিজের যে চাপ, সেটা ধরে রাখতে হবে যাতে এখানকার পেশি পুরো চেষ্টা করে। পুরোটা না পারলেও কিছুটা তো চেষ্টা করবে, তাই তো তুলবে, তারপর ঠেলা দেবে, তুলবে, ঠেলা দেবে। পুরো এভাবে টেনে বন্ধ করে এই কাজটা করা যাবে না। যদি এই কাজটা করতেই হয়, তাহলে খেয়াল রাখতে হবে যেন শক্তি বাম দিক থেকেও লাগে। আপনি ডান দিক থেকে চাপ দিচ্ছেন, কিন্তু বাম দিকটা ছাড়তে নেই, কারণ বাম দিকটা পেছনে থেকে যাবে। আপনি বাম দিকের শক্তি না লাগালে চলবে না। তাহলে এখানে নিজের মাসলগুলো ব্যবহার করার চেষ্টাই করেননি। যখন আপনি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তখনই এই মাসলগুলো আগের চেয়ে ভালো পারফর্ম করতে শুরু করবে। কারণ মস্তিষ্ক যা হয়, মস্তিষ্ক খুবই জটিল একটি অঙ্গ, এবং স্ট্রোকের পরে মস্তিষ্কে যে উন্নতি আসে, বিশেষ করে সেটা আসে নিউরোপ্লাস্টিসিটির কারণে। তাই প্রথম ৬ মাসে উন্নতি হবেই। আপনি যে কোনো চিকিৎসা নিন না কেন, আপনাকে আরাম পাওয়া নিশ্চিত। কিন্তু যখন প্রথম ৬ মাস কেটে যায়, তারপরে আপনার উন্নতি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তখন সেই ডাক্তার বলেন, এর পেছনে কারণ হলো নিউরোপ্লাস্টিসিটি কোথাও না কোথাও থেমে যায়। সেটাকে আবার শুরু করতে আমাদের একটু ঠেলা দিতে হয়, ওষুধের মাধ্যমে ঠেলা দিতে হয়। ওষুধ দিয়ে ঠেলা দিলে আমি আপনাদের ভিডিওর শেষে একটা টেস্ট নিয়ে যাব, রোগীদের দেখাবো, সেটা অবশ্যই দেখবেন। আমরা এক্সারসাইজে যাব। তৃতীয়টি হলো আপনার কবজি। অনেক রোগীর, বেশিরভাগ রোগীর কবজি নড়ে না, সেটা শক্ত হয়ে থাকে। তাই শক্তি থাকবে, আপনি আঙুল ঢুকিয়ে দেখবেন, এবং এতে স্ট্রেচিংটা বেশি হয়। যদি শক্ত হয়, কঠিন হয়, তাহলে যতক্ষণ না সেটা হালকা হয়, আবার আগের মতো নরম হয়, সফট হয়, আপনি সেটা নড়াতে পারবেন না। আর আপনার যে স্টিফনেস আছে, সেটা তখনই যাবে যখন ব্রেনের সাথে আপনার মাসলের সংযোগ আবার তৈরি হবে।
যতক্ষণ না সেই মাসল সংযোগ তৈরি হয় ততক্ষণ আপনার সবকিছুই শক্ত থাকবে। কারণ যখন ব্রেনের সংযোগ কেটে যায় মাসলের, তখন সেটা নিজে থেকেই ভেতরের দিকে চলে আসে। কিছুটা এইভাবে কেন চলে আসে? বডি চায় যেন কোথাও আটকে না যায় এবং আপনি পড়ে না যান। তাই নিজের ডিফেন্সিভ পজিশনের ভেতরের দিকে গিয়ে সেটা টাইট হয়ে যায়। তাই এটা খুলতে হয়। একটু নরম করার জন্য আমাদের ব্রেনের ওপর কাজ করতে হয় যাতে ব্রেনের সঙ্গে আবার সংযোগ তৈরি হয়। যখনই সেটা নিজের সংযোগ তৈরি করে ফেলে তখন যে টোনোসিটি আছে বা যেটা আপনি বলতে পারেন স্টিফনেস, সেটা কমতে শুরু করে, সেটা নরম হতে শুরু করে। যখন সেটা নরম হয়ে যায় তখনও সেটা চলতে পারে। যে কোনো মুভমেন্টে চলে, এই সাইজের চেয়ে বেশি মুভমেন্ট হয় না। একটু আধটু হলেও এই ধরনের মুভমেন্টও আসবে না, কারণ এতে শক্তি এবং পরে আরও আসবে না, বিশেষ করে বাম হাতে। যে রোটারি মুভমেন্ট মানে ঘোরানোর মুভমেন্ট সেটা আসতে পারে না, ওরে তার পেছনে দৌড়ানোর দরকার নেই, এতে আমাদের বিশেষ কিছু থামে না। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় আঙুল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরও বেশি করা উচিত। কারণ আঙুল পাতলা হয়, তাতে মাসল কম থাকে। আজ যদি মাসল কম থাকে তাহলে সেখানে উন্নতি আনা কঠিন হয়। কিন্তু যারা পুরুষ, যাদের আঙুলগুলো খুব মোটা মোটা দেখা যায়, তাদের ক্ষেত্রে উন্নতি খুব দ্রুত আসে কেন? কারণ সেখানে মাসল মাস আছে। যখন মাসল মাস ভালো থাকে তখন সিগন্যালও ভালো হয় এবং যত ভালো সিগন্যাল যায় তত ভালো উন্নতি হয় এবং এটা আমরা প্র্যাকটিসে দেখি। আমরা রোগীর হাত দেখে বুঝতে পারি এতে কত দ্রুত উন্নতি হবে। যে মাসলগুলো আছে, বোনাস আছে, সেগুলো আমাদের বলে দেয় যে ঠিক আছে, এই রোগী দ্রুত সেরে উঠবে, কারণ তার কাছে মাসল মাস আছে। এখন আমাদের ফিঙ্গার এক্সারসাইজ করতে হবে। তাহলে প্রায়ই এমন হয় একদম শক্ত মুঠো খোলার নামই নেয় না, একটু একটু খোলে, কখনো খোলে। তাহলে প্রথমে আপনাকে বিচার করতে হবে যে আপনার কবজির অবস্থা কেমন। একদম শক্ত, তাহলে বাধ্য হয়েই আপনাকে পেছনের দিকে নিতে হবে, বাবা স্টেজ করতেই হবে। এবং এতে আপনার রিস্কি এক্সারসাইজও অটোমেটিকভাবে এমন হয়ে যায়। তুমি এভাবে খোলো, ওভাবে খোলো, কোনো পার্থক্য নেই। কথা হচ্ছে তোমাকে সেটা করতেই হবে, দিনে কতবার করতে হবে। ২০ করে ৩ সেট সকাল সন্ধ্যা দিয়ে শুরু করো। তারপর ধীরে ধীরে যদি বন্ধ না করো তাহলে সেটা সংখ্যা বাড়াতে পারো। তোমার নিজের মতো করে দিনে ফাঁকা বসে থাকলেও এই এক্সারসাইজ শুরু করতে পারো। দ্বিতীয়টা হচ্ছে আঙুল ঘোরানোর এই এক্সারসাইজটা ঠিক আছে। এটা তখনই করা যায় যখন তোমার মাসলগুলো রিল্যাক্স হয়ে যায়। যদি সেগুলো রিল্যাক্স না হয়ে টাইট থাকে তাহলে কিভাবে ঘুরাবে? ঘুরবেই না। তাই আমরা এটা তখনই করব যখন আঙুলগুলো পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে। তৃতীয় জিনিস আমরা কি করতে পারি? তুমি হাত খুলে বল ধরলে, স্মাইলি বল, স্মাইলি বল। আমার কাছে এখন নেই, থাকলে তোমাকে দেখাতাম। ধরো হ্যাঁ, স্মাইলি বল আছে, সেটাকে চেপে ছেড়ে দিতে হবে। বল চেপে ছেড়ে দাও। যখন তুমি তোমার মাসলগুলো নরম করো, তখন বলটা নিজে থেকেই তোমার হাতটা একটু খুলে দেয়। তারপর তুমি টাইট করবে, খুলে দেবে, এতে তোমার যে গ্রিপিং পাওয়ার আছে সেটা আসতে শুরু করে। কিন্তু খোলার শক্তির জন্য তোমাকে আলাদা করে এক্সারসাইজ দেখতে হয়। ওটা তখনই শুরু হবে যখন একবার সংযোগ তৈরি হয়ে যাবে। পেছনের দিকটা আমাদের একটু চিকন হয়, যেমন এখানে দেখো এটা মোটা মোটা, তাই পেশেন্টের আঙুল বন্ধ করার শক্তি তাড়াতাড়ি আসে। খোলার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। কিছু পেশেন্ট আছে যাদের কাছে খোলা বন্ধ করার শক্তি থাকে, কিন্তু এতে স্টান্ট হয় না, কোনো জিনিস ধরা ছুটে যায়। তাদের জন্য অনেক ধরনের ব্যায়াম আছে। স্মাইলি বল আছে, যত বেশি করবে তত ভালো উন্নতি দেখা যাবে। তাই আপনাকে বুঝতে হবে যে আপনাকে আপনার সেই অংশে বেশি কাজ করতে হবে, দ্রুত কাজ করতে হবে, দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে, যেটা সম্পর্কে আপনি জানেন যে এটা ধীর। মানে আপনার বাড়িতে যদি ২টা বাচ্চা থাকে, একজন দুর্বল আর একজন বুদ্ধিমান, তাহলে কাকে বেশি সাহায্য করবেন? বুদ্ধিমানকে না দুর্বলকে? দুর্বলকেই করবেন। তেমনি যাদের বাম পাশে প্যারালাইসিস হয়, সাধারণত সেই দিকটাই দুর্বল হয় বাই ডিফল্ট। এখন একে শক্তি দিতে হলে একে বেশি সময় দিতে হয় এবং সে এই সময়টা দিতে পছন্দ করে না। তাহলে যদি আপনি প্যারালাইসিসের রোগী হন, তাহলে নিজের গঠনটা বোঝার চেষ্টা করুন। নিজের মস্তিষ্ককে বোঝার চেষ্টা করুন, কারণ সেখানেই সমস্যা হয়েছে, যার জন্য আপনার পক্ষাঘাত হয়েছে, মস্তিষ্কে ক্ষতি হয়েছে। আপনার মাসল বা হাড়ে কোনো সমস্যা নেই, যে শক্তভাব আসছে সেটা হচ্ছে কারণ মস্তিষ্ক থেকে সিগন্যাল যাচ্ছে না। মস্তিষ্কে উন্নতি করলে আপনি নিজেই নিজের মধ্যে উন্নতি দেখতে পাবেন, যেমন এইসব রোগীরা পেয়েছেন।